নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কমিউনিস্টদের ভারতবর্ষের মানুষ পছন্দ করে না বলে তারা পাকিস্তান ও চীনকে খুশি করার জন্য ম্যানিফেস্টো তৈরি করেছেন। মঙ্গলবার রাজধানীর এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে কমিউনিস্টদের তোপ দেগে একথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের অন্তিম প্রচার ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি ত্রিপুরা থেকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন ত্রিপুরা থেকে গোটা দেশবাসীকে বার্তা দেবেন। এটা ত্রিপুরাবাসীর জন্য গৌরবময় দিন। মঙ্গলবার রাজধানীর এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কংগ্রেস এবং সিপিআইএম এর জোটের বিরুদ্ধে সমালোচনা করে বিপ্লব কুমার দেব বলেন, বিভিন্ন রাজ্যে কমিউনিস্টরা পৃথক পৃথক ম্যানিফেস্টো প্রকাশ করছে। তাহলে কিসের জোট হয়েছে তারা প্রশ্ন করলেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ইন্ডি জোট মানুষকে বেকুব বানাতে চাইছে, সুতরাং তারা যা খুশি তাই লিখে মানুষকে প্রতিশ্রুতি দিতে শুরু করেছে। হালকাভাবে লোকসভা নির্বাচন নিতে শুরু করেছে, কিন্তু এই নির্বাচন দ্বারা দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কমিউনিস্টদের ম্যানিফেস্টো প্রসঙ্গে বিপ্লব কুমার দেব আরও বলেন, যেসব প্রতিশ্রুতিগুলি উল্লেখ করেছে তাতে দেখা গেছে আর্মির বেস গুটিয়ে আনার প্রসঙ্গে উল্লেখ রয়েছে। এর দ্বারা স্পষ্ট ভারতবর্ষকে তারা শেষ করে দেওয়ার বন্দোবস্ত করছে এবং তাদের ভারতবর্ষের মানুষ পছন্দ করছে না বলে তারা পাকিস্তান ও চীনকে খুশি করার জন্য এই ম্যানিফেস্টো তৈরি করেছে। বিপ্লব কুমার দেব আরও বলেন, কি অবস্থা তাদের, দেশ বিক্রি করে খেতে চাইছে। বিজেপি মরে যাবে, তারপরেও দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোষ করবে না, কারণ এই দেশ সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, স্বামী বিবেকানন্দের দেশ। আর এই দেশে এই ধরনের ম্যানিফেস্টো তৈরি করেছে কমিউনিস্টরা, ভাবতে অবাক লাগে। তাদের সবগুলি ম্যানিফেস্টো দেখলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। এর ধিক্কার জানান প্রার্থী বিপ্লব কুমার দেব। মোদী কালকে আস্তবল ময়দানে দুপুরে আসছেন, আর সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম। কারণ কি, প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে, ফার্স্ট ফেজ, আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার। এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করছে, আর ওখান থেকে উনি মেসেজ দেবেন। কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেয় উনি সারা ভারতবর্ষে। সেটা জাতি, ধর্ম, দল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা গৌরবের দিন। প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন আরও বলেন, আসন্ন নির্বাচনে কমিউনিস্টদের রাষ্ট্রবিরোধী ভাবনার বিরুদ্ধে সঠিক দিশা দেখাবে জনগণ, কারণ তারা ভারতবর্ষকে ভালোবাসে না, ত্রিপুরার মাটিকে ভালোবাসে না। তাদের কাছে দল সর্বস্ব, দল যা বলবে তাই করবে। তারা ভারতবর্ষের সংস্কৃতি ও রীতিনীতি কিছুই বোঝে না। 2018 সালে ত্রিপুরার মানুষ কমিউনিস্টদের ত্রিপুরা থেকে বিদায় দিয়েছে, তারপরেও তাদের শিক্ষা নেই। তারা দেশের রীতিনীতি সংস্কৃতির উপর আঘাত করে চলেছে। তারা সব সময় ত্রিপুরাকে অমেকানিক্যাল ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। 25 বছরে তারা রাজ্যের যুবকদের পঙ্গু করে দিয়েছে। তাদের বিদায় করে ত্রিপুরার মানুষ আশার আলো দেখেছে। 19 তারিখ নির্বাচন রয়েছে, 26 তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে। এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই যে আমি বললাম নিউক্লিয়ার ওয়েপন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে, বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করার, সমস্ত আর্মি বেস শেষ করে দেবে। কি বলছে, রাষ্ট্রকেই শেষ করে দেওয়ার ব্যবস্থা, পাকিস্তান হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। চীনের সঙ্গে লেখা আছে, চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে, পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করে। চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে, তার মধ্যে ভারতের কিচ্ছু নেই। ত্রিপুরাতে কি করবে কিচ্ছু নেই, কেরালাতে কি করবে কিচ্ছু নেই। 140 কোটি ভারতবাসীর জন্য কি করবেন নাই নেই। আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে, কিচ্ছু নেই। পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে, চীনের ভালো হবে তার জন্য কি করবে, তাইগুলো সেইগুলো লিখেছে। আমি তার জন্য আপনাদের মধ্যে আবারও করজোরে ত্রিপুরাবাসী নিন বলে এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান। আসন্ন নির্বাচনে ত্রিপুরার 2টি আসনে যাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে মানুষ জয়যুক্ত করে, তার জন্য আহ্বান জানান প্রার্থী
বিপ্লব কুমার দেব। সান্দন টিভি। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীর রোড শোতে খুশিতে গা ভাসালো আমজনতা। জনজোয়ারে ভাসল শহর আগরতলা। প্রতিকূলতাকে পিছু ফেলে দিল আবেগ ভালোবাসা। ফ্লপ হল না সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী রোড শো। আবেগ ভালোবাসায় ভাসালেন আমজনতা। এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল শহরবাসী। কংগ্রেস এবং সিপিআইএমের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী রোড শো নিয়ে তেমন কোনো প্রচার ছিল না গত কয়েকদিনে। তারপরেও শহরে নামল জনতার ধস। হাতে স্মার্টফোন নিয়ে পথচারীরা ও ব্যবসায়ী থেকে শুরু করে বাড়ি ঘর থেকে মানুষজন বের হয়ে রাস্তাতে পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এক অভূতপূর্ব আবেগ যেন সকলের মধ্যে এদিন রাজধানীর ঊর্ধ্বে ওঠে কাজ করতে শুরু করেছে। যাই হোক, এদিন যেন সকলে ভুলে গিয়েছিল আর দিন তিনেকের মধ্যে ঢাকে কাঠি পড়তে চলেছে লোকসভা নির্বাচনের। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেটা স্রেফ সময়ের অপেক্ষা। শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে। তবে রাজ্যে মানুষের মধ্যে এক আবেগ কাজ করছে এদিন। এমবিবি বিমানবন্দরে এসে পা রাখার পর প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে চাতক পাখির মতো আগে থেকে উপস্থিত ছিলেন শত শত মানুষ। কঠোর নিরাপত্তা বেষ্টিত প্রিয়াঙ্কা গান্ধী বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর মানুষ যেন তার ধৈর্য ধরে রাখতে পারেনি আমজনতা। মহিলারা জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রিয়াঙ্কা গান্ধীও মা বোনদের এদিন বুকে টেনে নেয়। মুখে ইন্দিরা গান্ধীর ছাপ। প্রথমবার রাজ্যে সফরে এসে প্রিয়াঙ্কা গান্ধী জনগণের সমর্থন দেখে অত্যন্ত আপ্লুত হয়েছেন। বাঁধ ভাঙা খুশি যেন মানুষের মধ্যে কাজ করছে এদিন। বিমানবন্দর থেকে গাড়িতে করে প্রিয়াঙ্কা গান্ধী রাজধানীর সার্কিট হাউস এলাকায় আসেন। তারপর সুসজ্জিত ভোট প্রচারে গাড়িতে উঠে রোড শো করেন। রাজধানীর উত্তর গেট, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী সহ বিভিন্ন পথ পরিক্রমা করেন। প্রচারের গাড়িতে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআই মনোনীত প্রার্থী রতন দাস, বিধায়ক সুদীপ রায় বর্মন, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, বরিষ্ঠ কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস, বিধায়ক গোপাল চন্দ্র রায়। ভোট প্রচারে গাড়িতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী হাতে মাইক্রোফোন নিয়ে বলেন, সকলে যাতে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। রোড শোতে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী রোড শো 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে শুরু হয়ে 8 নং টাউন বরদোয়ালি পরিক্রমা করে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে এসে শেষ হয়। সব মিলিয়ে জনজোয়ারে ভাসল শহর আগরতলা। সান্দন টিভি। পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এদিন উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ, অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচ.বি, সুব্রত কুমার দাস, জেলার অতিরিক্ত পুলিশ প্রধান মানবেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে বলেন, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের কোনো বিষয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা
সে বিষয়গুলি সম্পর্কে কথা হয়েছে। তাছাড়া ইতিমধ্যে যে সকল অভিযোগ জমা পড়েছিল এর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, এ সময়ের মধ্যে পোস্টাল ব্যালটের ভোট শুরু হয়ে গেছে পূর্ব ত্রিপুরা আসনের জন্য। তিনি আরো বলেন, 17 এবং 18 তারিখ বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ভোটদানে যেন সকলে এগিয়ে আসে, তার জন্য গোটা জেলা জুড়ে বিভিন্ন ধরনের সুইপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে কমলপুরে, সেখানে উপস্থিত থাকবেন সিইও পুনিত আগরওয়াল। সে সাথে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। बाकी सारे काम चल रहा हूं और कल भी हमने सारे लोगों को इंस्ट्रक्शन दिया। आज से हमारा रात को नाइट पेट्रोलिंग भी हमने भारी तरफ करेंगे, क्योंकि 18-19 तारीख को फेज 1 इलेक्शन वेस्ट में शुरू होगा। इसलिए हमने यहाँ पे सिक्योरिटी बीफ अप किया है और नाइट पेट्रोलिंग भी ज़्यादा होगा और सारा हमने प्रिकॉशंस और मेजर्स टेकअप किया है। और जितने भी कंप्लेंट हमारे पास रिसीव किया है, इसमें तो स्ट्रॉन्ग एक्शन अभी तक लिया है। और अगर कोई भी कंप्लेंट हमारे पास आ जाए एमसीसी रिलेटेड और एमसीसी वायलेशन रिलेटेड, डिफेसमेंट रिलेटेड कोई भी कंप्लेंट हो, आप सी विजिल का उपयोग कर लीजिएगा। इसमें हमने इमीडिएटली रिजॉल्व करेंगे। और आज का न्यूज़पेपर में हमारा कंप्लेंट रिड्रेसल ऑफिसर हर एक असेंबली कॉन्स्टिट्यूंसी में अपॉइंटमेंट किया गया है। इसका आप 1950 में कॉल कर सकता हूँ, अदरवाइज आप ये कंप्लेंट रिड्रेसल ऑफिसर को भी कॉल कर सकता हूँ और इमीडिएटली आपका जो भी कंप्लेंट होगा वी विल टेक अप इमीडिएट एक्शन एंड टेक नेसेसरी स्ट्रिक्ट एक्शन। গত 10 বছর ধরে দেশে এক বিশ্বাসঘাতক সরকারের শাসন করেছে। আরএসএস পরিচালিত এই সরকারের মূল উদ্দেশ্য হল কর্পোরেট মালিক ও পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা। কিন্তু এই সরকারের শাসন ব্যবস্থায় দেশের নারীরা চরমভাবে আক্রান্ত। অপরদিকে বেকার সমস্যা চূড়ান্ত আকার ধারণ করেছে। রাষ্ট্রসংঘ বলেছে, ভারতবর্ষের বেকার সমস্যা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে কাজ হারাচ্ছে শ্রমিকরা। শুধু তাই নয়, পুলিশ সহ বিভিন্ন দপ্তরে রাজনৈতিক বেড়াজালে ফেলছে বিজেপি সরকার। এ নিয়ে এই নির্বাচন দেশবাসীর কাছে চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে ইস্তেহার প্রকাশ করেছে তাতে সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকার। তাই বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেতৃত্ব রমা দাস। তিনি নারী সমিতির কার্যালয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি সরকারকে পরাস্ত করার আহ্বান করেছেন। প্রথমত, অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। আমাদের দেশে 2014 সাল থেকে 2024 এই 10 বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে। আরএসএস নিয়ন্ত্রিত এই সরকারের রোগী নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সের সাথে বাইকের সংঘর্ষে আহত 2 জন। ঘটনা মঙ্গলবার দুপুরে নাগাদ বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডিডব্লিউএস অফিসে মূল ফটকের সামনে। জানা যায়, TR03B 0814 নম্বরের একটি অ্যাম্বুলেন্স শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে রোগী নিয়ে আগরতলা জিপিপি হাসপাতালে আসার সময় বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডিডব্লিউএস অফিসের সামনে আসতে অপরদিক থেকে TR07A 8842 নম্বরের একটি পালসার বাইকের সাথে সংঘর্ষ হয়। বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যায়। অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে ড্রেনে উল্টে যায়। ঘটনাস্থলে আহত হয় বাইক চালক পলাশ রায়, বাড়ি বিশালগড় লক্ষ্মীবিল এলাকায়। অপরদিকে আহত হয় অ্যাম্বুলেন্সে থাকা পরিমল নম, তিনি গুরুতর আহত হয়। বাইক চালককে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। অপরদিকে আহত পরিমল নমকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। জানা যায়, আহত পরিমল নমর বাড়ি জুলাই বাড়িতে। বিশালগড় বাজার থেকে ওই সাউথের দিকে আইতে আসলো আর কি। এটা মুখোমুখি আছে না, বাইকটা আসলে মাটির মধ্যে বাড়ি দিছি, মানে অ্যাম্বুলেন্সের মধ্যে। অ্যাম্বুলেন্সের মধ্যে। আচ্ছা, কোন জায়গাতে ঘটনা? এইটা হলো মোটর স্ট্যান্ড শ্রমিকের আর কি। কতজন আহত হয়েছে? মাটির গাড়িটা আসলো 4 জন আর বাইকের একজন 5 জন আছে। মানুষ কি করেছে যে রুগীরা আসতো, তারা মানে কিভাবে নেওয়া হয়েছে এখান থেকে? তারা ফায়ার সার্ভিস আছে, তারা নেওয়া হয়েছে।
বিশালগড় হাসপাতালে আছে। কিরকম ইনজুরি হয়েছে? তারা মোটামুটি ইনজুরি হয়েছে। একজন বাইকেরটা তো মুখে সুখে লাগছে, আর যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা মাথা একটু খাচ্ছে, আর রোগীরাও প্রচণ্ড ব্যথা। মানে আপনি কি শুনছেন, কার দোষ ছিল এখানে? এটা তো বাইকটা সেটা ভ্যানের মধ্যে লাগছে। ভারতের মধ্যে না? মঙ্গলবার বিকেলে কমলপুরে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের পক্ষে কমলপুর শহরে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিল সংগঠিত হয়। মিছিলটি নেতাজি চৌমুহনী হয়ে কমলপুর বাজার পরিক্রমা করে অঞ্চল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রকাশ্য সভায় প্রার্থী রাজেন্দ্র রিয়াং তার বক্তব্যে তিপ্রামথার সমালোচনা করেন। তিনি বলেন, এখানে বিজেপি ও তিপ্রামথা জোট এমন একজন মহিলাকে প্রার্থী করেছে যে কোনোদিন রাজ্যের গ্রামে বা পাহাড়ে হেঁটে রাজ্যবাসী সম্পর্কে কোনো আন্দোলন করেনি, রাজ্যবাসীর সাথে কোনো কথা বলেননি। তিনি আজ বিজেপি তিপ্রামথা জোটের প্রার্থী। মানুষ কখনো তাদেরকে বিশ্বাস করবে না। মানুষ ইন্ডিয়া জোটের প্রার্থীকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোন রাজনৈতিক দল করেছেন জানা নেই। এই ত্রিপুরাজ্যের মানুষের এই ভদ্র মহিলা কোন রাস্তায় গেলে কমলপুর গিয়ে পৌঁছবে তা জানেন না। উনি বিজেপি কে না কংগ্রেস না তিপ্রামথা দলের কোন রাস্তায় হেঁটে সংগ্রাম লড়াই করেছেন এই কমলপুরের উন্নয়নের জন্য, কবে এখানে মিছিল করেছেন, আন্দোলন করেছেন, কেউ জানেন না। কিভাবে কমলপুর বাসীরা ভোট দেবে? সুতরাং আমার বিনীত নিবেদন থাকবে, আবেদন থাকবে, আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। আমাদের হাতে আরো 8-9 দিন সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা নিজেরা চিন্তা করুন। বন্ধু বান্ধব, আমার পরিবারের লোকদের সঙ্গে আপনারা গাঁজা পাচারের মামলায় অভিযুক্ত একজনকে 15 বছরের কারাদণ্ডের আদেশ দিল খোলাই জেলা ও দায়রা জজ আদালত। সাথে 1 লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায়ী আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই জেলা ও দায়রা জজ আদালত। ঘটনা 2022 সালের 27 জুন তারিখে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ওই দিন তেলেমুরা থানার পুলিশ হাওয়াই বাড়িতে জাতীয় সড়কের নাকা পয়েন্টে আগরতলা থেকে আসা একটি রাবারের চারা বোঝাই লরি আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে রাবারের চারার নিচে 38 প্যাকেটে 434 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। লরি চালক করিম থানাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 20A বি এর 2 এবং সি ধারা ও এনডিপিএস আইনে 25 নম্বর ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে পুলিশ। তদন্ত শেষ করে আদালতে ধৃতদের তোলার পর থেকে জেল হাজতে অভিযুক্তরা ছিল 8 মাস। মামলার তদন্ত শেষে পুলিশ 2022 সালের 30 আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে আদালতে মামলার শুনানি শুরু হয়। সরকার পক্ষে 13 জন সাক্ষ্য দেন। তার ভিত্তিতে অভিযুক্ত করিম খানকে দোষী সাব্যস্ত করে আদালত। করিম খানের বাড়ি আসাম রাজ্যের চিরাং জেলার কাওয়াটিলা এলাকায়। মঙ্গলবার বিকেলে খোয়াই জেলা ও দায়রা আদালতে বিশেষ বিচারক তথা এডিজে রাজীব ভট্টাচার্য অভিযুক্ত করিম খানকে 15 বছরের কারাদণ্ডের আদেশ দেয়। সাথে 1 লক্ষ টাকা করে জরিমানা করে আদালত। সরকার পক্ষের মামলা পরিচালনা করেন বিকাশ দেব। वेस्ट त्रिपुरा कॉन्स्टिट्यूएंसी पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी 1 के लिए पोस्टल बैलेट का कास्टिंग हो रहा है खोवाई डिस्ट्रिक्ट में। तेलियामुरा और खोवाई सब डिवीजन में अलग अलग पोस्टल बैलेट फैसिलिटेशन सेंटर्स हम लोग खोला है। खोवाई का फैसिलिटेशन सेंटर है वो खोवाई गवर्नमेंट हायर सेकेंडरी स्कूल है। तेलियामुरा में नेताजी नगर हाई स्कूल में पोस्टल बैलेट चल रहे हैं। सुबह 9 बजे शुरू हुआ और शांतिपूर्वक भावे वो चल रहे हैं पोस्टल बैलेट कास्टिंग। खोवाई डिस्ट्रिक्ट में 2000 का करीब 1994 लोगों को पोस्टल बैलेट इशू किया है। ভারতীয় জনতা পার্টি সোনামুড়া মণ্ডলের অন্তর্গত আমাদের যে সোনামুড়া মণ্ডল রয়েছে সেই মণ্ডলের অন্তর্গত 32 নম্বর বুথে আমাদের যিনি প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব, উনি বলেছেন যে প্রত্যেকটা বুথে সেখানে বিরোধী মুক্ত ভোট আমাদের করতে হবে। সেই লক্ষ্যে আজকে আমাদের
ভারতীয় জনতা পার্টি 32 নং সোনামুড়া মণ্ডলের অন্তর্গত যে বুথ রয়েছে, আজকের যোগদানের মাধ্যমে আমরা এই পর্যন্ত চারটি যোগদান আমরা এই বুথে করিয়েছি। আমি এটা দৃঢ়তার সঙ্গে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আগামী দিনে যে 4 তারিখের যে রেজাল্ট যেটা আসবে সেটা আমাদের এখানে বিরোধী শূন্য বুথ হিসাবে পরিচিত। সম্পূর্ণভাবে শাস্ত্রীয় রীতিনীতি মেনে কুমারী মায়ের পুজো সম্পন্ন হয় এদিন। গৌরী রূপে কুমারী মায়ের পূজা হয় এদিন। কুমারী মায়ের নাম হচ্ছে তৃষা চক্রবর্তী, বয়স 6 বছর, বাড়ি রামনগর 4 নম্বরের শেষ প্রান্তে। আনন্দময়ী আশ্রমের ঘরনা অনুযায়ী 6 থেকে 9 বছর বয়সের মধ্যে মেয়েদেরকে কুমারী মা রূপে পূজা দেওয়া হয়। বিগত বছর নয়, এবারও আমরা আনন্দময়ী সংঘের আগরতলা শাখায় বাসন্তী পূজার প্রতীক হয়েছে। আমরা এবছর বাসন্তী দুর্গা মায়ের অপরিহার্য অঙ্গ হচ্ছে পূজার কুমারী পূজা। আমরা এবছর কুমারী পূজা করছি, আমাদের গৌরী রূপে কুমারী পূজা হচ্ছে। এবার কুমারী মায়ের নাম হচ্ছে তৃষা চক্রবর্তী, রামনগর 4 নম্বরের শেষ প্রান্তে ওর বাড়ি। আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই সেখানে অবগত হয়েছেন কীভাবে পুজো হয়েছে, কীভাবে নিষ্পন্ন হয়েছে। আমাদের আনন্দময়ী আশ্রমের ঘরানা অনুসারে 6 থেকে 9 বছর বয়সী মেয়েদেরকে কুমারী বানানো হয়। এবারের মায়ের বয়স হচ্ছে 6 বছর। কমলপুর মহকুমার বাইপাস সড়ক সংলগ্ন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সন্নিকটে এবারে বাসন্তী মায়ের পুজো হচ্ছে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। মঙ্গলবার ছিল মহা অষ্টমী পূজা। এই মহা অষ্টমী পুজোর দিনে রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির এবং মহা অষ্টমী পুজোকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে একক উৎসাহ লক্ষ্য করা গেছে। গত 14 বছর ধরে চলে আসছে এই পুজো। মহা অষ্টমীর পুজো শেষে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। বুধবার মহানবমী পুজো শেষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। এবার আমরা আরো রক্তদান শিবির আর অনেকবার করছি, এবার এখানে রক্তদান শিবির চলছে। তারপর আমরা মহাপ্রসাদের আয়োজন করি, নবমীর দিন খিচুড়ির আয়োজন হয়। আমরা পাড়ায় সকল মহিলারা মিলে আমরা খুব আনন্দ সহকারে আমরা এখানে পূজার কাজ করি। সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা হয়। আমার বন্ধু আছে, বোর্ডারে জিজ্ঞাসা করেন, ওরা করবো। জিবি হাসপাতালে মৃত্যু হল সহপাঠীর পরিবারের হাতে আক্রান্ত ছাত্র। মৃত ছাত্রের বাড়ি জিরানিয়া বিদ্যাসাগর চৌমুনি এলাকায় এবং ছাত্রের বাড়ি অফিসটিলা বাজার এলাকায়। মৃত ছাত্রের পিতার অভিযোগ, ছাত্রের মা এবং ভাই তাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছে। তাকে এর আগেও 2-1 বার মারধর করেছে অভিযুক্ত পরিবারের লোকজন। আহত ছাত্রের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তারপর চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জিবি হাসপাতালে, কিন্তু মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মৃত ছাত্রের নাম সাগরজিৎ দাস এবং ছাত্রের ভাইয়ের নাম সুরজিৎ দেবনাথ এবং মায়ের নাম পূর্ণিমা দেবনাথ। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ছাত্রের ভাইয়ের বিরুদ্ধে। মৃত ছাত্রের সাথে সে ছাত্রের আগে থেকে ভালোবাসার সম্পর্ক ছিল, যার কারণে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি পরিকল্পিত বলে জানা যায়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবারের লোকজন। আমার ছেলে ফোন করছে একটা মেয়ে, যে আমার ছেলে বলে মেয়ের লোকের কোনো সম্পর্ক আছে বা কি একটা আছে বলে মেয়ে ফোন করছে, নিচে করে মাঠের থেকে গারো ধরে লেগে গেছে, লইয়া গিয়ে একদম মানে লুঙ্গার সাইডে 10-15 জনে খুবই মারছে। মানে মারছে তো এমন মারছে, মানে যারা পার্টি করে এরাও এমন একটা শত্রু হইলেও এমন করতে পারবে, এমন করা করছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়।